সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 752তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সাথে আজ আলোচনার জন্য দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন দৈনিক সময়ের আলোর কূটনৈতিক প্রতিবেদক এম.এ.কে জিলানী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার বামে রয়েছেন সাজিদুল ইসলাম, তিনি ইরানে এমবিবিএস পড়াশোনা করছেন। তো আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আসলে আমাদের এই পর্বে ইরানের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে জানেন যে ইরানের গতি প্রকৃতি যেভাবে চেঞ্জ হচ্ছে, যে ধরনের চুক্তি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না, অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত চলছে সেটি থেমে থেমে চলছে, আলোচনাও চলছে, কিন্তু কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা অনুষ্ঠানটি শুরু করব। আপনারা সবাই জানেন যে ঈদুল আজহা বিশ্বব্যাপী উদযাপিত হয়েছে। বিশ্বের মুসলিম ধর্মপ্রাণ মানুষ ঈদুল আজহা উদযাপন করে, ঠিক তেমনইভাবে বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তারাও ঈদুল আজহা উদযাপন করেছেন। সেই বিষয়ে কুয়েত থেকে একটি প্রতিবেদন এসছে, আমরা সেই প্রতিবেদনটি চলুন দেখে আসি। প্রবাসী জীবনে বছর জুড়ে থাকে কর্মব্যস্ততা, উপলক্ষ ছাড়া মেলে না লম্বা ছুটি। এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুয়েতে 6 দিনের ছুটি থাকায় দেশটির বিভিন্ন পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থানে অন্যান্যদের সাথে বাংলাদেশি প্রবাসীদের ভিড় ছিল লক্ষণীয়। যুদ্ধের কারণে নিরাপত্তার স্বার্থে রমজানের ঈদের সভা সমাবেশ, গণজমায়েতের ওপর ছিল নিষেধাজ্ঞা। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় নাগরিক এবং প্রবাসীদের মাঝে। বন্ধু বান্ধব, পরিবার নিয়ে ঘোরাঘুরির মধ্য দিয়ে ঈদের ছুটি উপভোগ করেছেন প্রবাসীরা। আমি দীর্ঘ 4 বছর পর এই ঈদে ছুটি পেয়েছি, তো সেই জন্য এবার আনন্দটা করব। এই জন্য সালমিয়া বিচে ঘোরাঘুরি করতেছি এবং বিচে কতক্ষণ সাঁতার কাটবো। হাজার হাজার মানুষ আজকে সালমিয়া সি সাইডে সবাই ঈদ উদযাপন করতেছে। বিভিন্ন দেশের মানুষ আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করতেছি। আসলে অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এবছর এরকমের লোক কখনোই আমি দেখি নাই যে ঈদের সময় এরকম লোক হয়। এবছর অনেক লোক হয়েছে। দিনের বেলায় তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে থাকায় সন্ধ্যা থেকে ভিড় শুরু হয় এসব কেন্দ্রে। শার্ক টাওয়ার, শহীদ পার্ক, মালিয়া বিচ, সালমিয়া বিচে প্রচুর প্রবাসীর দেখা মেলে। ছুটি কাটাতে এখানে এসে পরিবার পরিজন নিয়ে আড্ডা দেন তারা। আমরা পরিবার থেকে দূরে আছি, এই জন্য আমাদের মনটা পড়ে থাকে হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে। গত রোজার ঈদ ঘুরতে পারি নাই, আমরা খুবই সমস্যা ছিল যুদ্ধের কারণে। এবার কোরবানি ঈদে আমরা আলহামদুলিল্লাহ ঘুরতে আসছি 2 ভাই মিলে। প্রাকৃতিক মনোরম পরিবেশে একদিকে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা, বড়দের চা, গাওয়া ও কফি পান, কেউ আবার খাবার রান্না করে নিয়ে এসেছেন বাসা থেকে। সবাই মেতে উঠেছেন গল্প ও আড্ডায়। অনেকেই মনের আনন্দে সমুদ্রের জলে গা ভাসিয়ে প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন। দীর্ঘ কর্মব্যস্ততার পর ঈদুল আজহার ছুটির আনন্দ ভাগ করে নিয়েছে এসব প্রবাসীরা। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা এখন আলোচনা চলে যাচ্ছি। আমি প্রথমে সাজিদুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে বর্তমানে ইরানের কি পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু আপনি ওখানে পড়াশোনা করেন এবং ওখানে যাওয়া আসা আছে, এবং আমি জানি যে যুদ্ধের মধ্যেও আপনি সেখানে ছিলেন, যখন যুদ্ধের তীব্রতা বেশি ছিল, পাল্টা আক্রমণ ছিল, তখন আপনি ছিলেন এবং তারপরে এসছেন। এখন কি অবস্থা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই দর্শকদের এবং বাংলা ভিশন টিমকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন ইরানের সিচুয়েশন অনেকটাই বেটার। সব কিছু নর্মাল, অফিস আদালত সবই খোলা। ইউনিভার্সিটি ওই টাইমে বন্ধ হয়ে গেছিলো যুদ্ধের জন্য, এখন আবার ইউনিভার্সিটির কাজ কন্টিনিউ করছে। সো ওভারঅল সব কিছুই নর্মাল, লাইফ ইজ অ্যাজ ইজ, সবই চলছে ভালোভাবে। আগের থেকে এখন বেটার সিচুয়েশন আর কি। আপনার কি যোগাযোগ আছে এখন? কি আপনি ওখানে যারা আছেন? জি, আমার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ হয় এখনো। কর্তৃপক্ষ অথবা যারা স্টুডেন্ট যারা থেকে গেছেন অথবা চলে গেছিলেন, তারা ফেরত যাচ্ছেন কিনা, বা আপনি ফেরত যাচ্ছেন কিনা? জি, অনেকেই ফেরত যাওয়ার চেষ্টা করেছে। এখন যাদের ফ্যামিলি আর কি অ্যালাউ করেছে তাদেরকে যেতে, তারা অনেকেই ফেরত গিয়েছে, কারণ ইউনিভার্সিটি তো চলছে। সো তারা অ্যাটেন্ড করার চেষ্টা করছে। আর যাদের ফ্যামিলি অ্যালাউ করেনি তারা এখনও যাদের দেশে রয়ে গেছে। আর অনেকে দেখা যাচ্ছে যে এই যে ভিসা এবং রেসিডেন্স পারমিট নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছে, তারা আর কি আপাতত একটু যেতে পারছে না, কারণ মাঝখানে ঈদ গেল, এর ভিতর লম্বা সময় এম্বাসি অফ ছিল, এরপরে ভিসার প্রসেসটাও একটু লম্বা টাইম নিয়ে চলে আর কি। সো এই কারণে অনেক স্টুডেন্ট এখনও রয়ে গিয়েছে তাদের দেশে, বাট ফেরত যাওয়ার প্ল্যান করছে আর কি।
এবার জেনারেলি আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা তো যখন দেখেছি যুদ্ধের তীব্রতা ছিল, তারপরে একটা পর্যায়ে আমরা দেখলাম যে পাকিস্তানের মধ্যস্থতা আলোচনা চলছিল এবং সেখানে দুপক্ষই বসছে, ইরান এবং যুক্তরাষ্ট্র তারা আলোচনায় বসছিল, কিন্তু সেটি এখন পর্যন্ত সফল হয়নি, অর্থাৎ চুক্তিটি সম্পাদিত নেই। এর কারণ কি মনে হয়? আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠান শুরুর আগেই আমরা দুজন মনে আলাপ করছিলাম এই অ্যাবাউট ইসরায়েল নেতানিয়াহু। জি। তা আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার উত্তরটা আসলে ওইখানেই নিহিত। বিষয়টা যেটা হচ্ছে যে আমরা দেখলাম যে গত মে মাসের লাস্ট উইকে ট্রাম্প চীন সফর করেছেন এবং চীন সফর শেষে আমরা বিশ্ববাসী একটা আশার বাণী দেখেছিলেন যে সামনে হয়তো ইরান যুদ্ধের একটা ফয়সালা হবে, একটা চুক্তি স্বাক্ষরিত হবে। কিন্তু আসলে এইখানে ইসরায়েল একটা বড় ইস্যু। ইসরায়েল এখনও লেবাননে আসলে হামলা চালিয়ে যাচ্ছে, যে কারণে ইরান যেটা বলেছে তাদের চুক্তির শর্ত হিসেবে যে তারা তো তাদের এই যুদ্ধের ক্ষতিপূরণ চায়, ইউরেনিয়াম তারা আসলে অন্য কাউকে দিবে না। পাশাপাশি ইসরায়েল যে লেবাননে আগ্রাসন চালাচ্ছে, ইরান এটারও ঘোর বিরোধী। বিষয়টা আসলে ওখানেই আটকে আছে। এই কারণেই এখনও সেই ফয়সালাটা হচ্ছে না। এবং আপনি জানেন যে গত 2 বা 3 এই মানে গতকাল বা তার আগের দিন দুই পক্ষই কিন্তু পাল্টাপাল্টি হামলা করেছে। ইরান যেটা করেছে উপসাগরের কুয়েতের কয়েকটি ঘাঁটিতে, যেখানে মার্কিন ঘাঁটি আছে, সেখানে ড্রোন হামলা চালিয়েছে। ওদিক দিয়ে ইসরায়েলও লেবাননে হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র অ্যাটাক করেছে। সো আমরা 2 দিন আগে যতটুকু আশা নিয়ে দেখছিলাম যে আসলে সমঝোতা হচ্ছে, এরপরে আবার জিনিসটা থেমে গিয়েছে। আসলে এটা এখনও ফয়সালা হয়নি, এখনও আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আসলে কোন দিকে যাচ্ছে বিশ্ব। এবং এই অবস্থাটা এখনও খুবই জটিল পরিস্থিতিতে আছে এবং এটা শুধু ইরান কেন্দ্রিক না। ইরানের এই ঘটনার সঙ্গে আসলে মধ্যপ্রাচ্য, এশিয়া, ইভেন সাউথ ইস্ট এশিয়াও আসলে জড়িয়ে গেছে। কারণ আপনি জানেন যে সাউথ ইস্ট এশিয়ার অন্যতম একটি দেশ পাকিস্তান ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতার জড়িত এবং তারা মধ্যস্থতা করছে। এবং পাকিস্তান যে আবার এই ইস্যুতে মধ্যস্থতা করছে, এই বিষয়টা কিন্তু আবার এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য দেশরাও কিন্তু হ্যাঁ মানে আসলে সর্বত্রই এই স্ফুলিঙ্গটা যুদ্ধের ছড়িয়ে পড়ছে এবং বিষয়টা খুবই ভয়াবহ, খুবই আসলে এই বিশ্ববাসীর জন্য একটা আমি বলবো অভিশাপ। ইসরায়েল আপনি বলছিলেন যে হামলা চালাচ্ছে এবং আমরা যতটুকু বুঝতে পারছি ইসরায়েল চাচ্ছেন, এই না চাওয়ার পেছনে কারণ কি? যদি ইসরায়েলের তো আসলে বড় একটা প্ল্যাটফর্ম মানে ভূমিকা, প্ল্যাটফর্ম বা তাৎপর্য বা উদ্দেশ্য আছে। এবং আপনি যদি বিশ্বের ইতিহাস ফলো করেন, আপনার ধর্মীয় দৃষ্টিকোণ বলেন বা সিভিলাইজেশন ব্যাকগ্রাউন্ড বলেন, যেখান থেকেই বলেন না কেন, বিশ্বর শুরু থেকেই কিন্তু ইহুদি জনগোষ্ঠী বা ইসরায়েল আসলে এদের কিন্তু একটা উত্থান পতন বা এদের একটা ভিন্ন চাওয়া আছে। এবং আপনি জানেন যে ইরান যুদ্ধের আগে কিন্তু ইসরায়েল আপনার কি বলে এটাকে গাজাকে ধ্বংস করেছে এবং স্টিল নাও গোয়িং অন। এবং শুধু গাজা ধ্বংস করেই তারা মানে ক্ষান্ত হয়নি, তারা কিন্তু পাশাপাশি লেবানন এবং আরও কয়েকটা দেশে হামলা চালাচ্ছে। তো ইসরায়েলের একটা গ্রেট প্ল্যান আছে যে ওরা ওই অংশটা নিজেদের নিয়ে নিতে চায়, নিজেদের বসতি স্থাপন করতে চায় জোর করে। এখানে কি ইরানকে একটা বড় বাধা হিসেবে? হ্যাঁ, ইরানের সঙ্গে লেবাননের সঙ্গে ইসরায়েলের যাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ইরানের সঙ্গে লেবাননের আবার ওই একটা যোগসূত্র আছে, উভয়কে পরস্পর সাপোর্ট দেয়। এবং এই সময়ে এসে ইরান তাদের ওই জায়গাতে স্টেকটা নিয়েছে যে ইসরায়েল যদি লেবাননে হামলা বন্ধ না করে তাহলে তো এই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে না। এবং ইরান এখানে আরেকটা যেটা ইউজ করতেছে, আপনি জানেন যে বিশ্বের সরবরাহ ব্যবস্থাপনায় হরমুজ প্রণালী একটি বড় ফ্যাক্টর। তেল আমদানি থেকে শুরু করে পুরো বিশ্বের লজিস্টিক্স সরবরাহের জন্য হরমুজ প্রণালীর যে গুরুত্বটা আছে সেইখানে ইরানের ওইখানে ব্যাপক ভূমিকা আছে। কারণ ইরানের ওখানে একটা বন্দর আছে যেটা হরমুজ প্রণালীর একটা অন্যতম বৃহৎ বন্দর এবং ওইটা একটা কি বলে এটাকে কি পয়েন্ট বলা যায়। তো ইরান যে কোনো সময় চাইলে সেখানে ডিস্টারবেন্স ঘটাতে পারে এবং ইরান শেষ পর্যন্ত কিন্তু সেটাই বলছে। আপনারা জানেন যে গত 15-20 দিন বা 1 মাস খানেক ধরে হরমুজ প্রণালী নিয়ে অনেক উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং একসময় ইরান তো মানে পুরো জাহাজ চলাচল ওই দিক দিয়ে বন্ধ। হ্যাঁ, এখন এটা দুই পক্ষেরই পাল্টাপাল্টি হামলা
মানে খুব কম সংখ্যক জাহাজ এখন চলতেছে, এবং ইরান ওইটাকে হাতে রেখেছে যে ইসরায়েল যদি এই ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ না করে এবং যুক্তরাষ্ট্র যদি তাকে সাপোর্ট দিয়ে যায়, তাহলে ইরান হরমুজ প্রণালীতে আসলে আঘাত হানতে ওর কিছু করার থাকবে না, ওর কৌশলগত দিক থেকে ও আসলে সেটাই করবে, ও তো শেষ পর্যন্ত বলেছে বাঁচার জন্য তাকে তো সেটা করতে হবে। হ্যাঁ। সাইদুল ইসলাম, আপনি যেহেতু ইরানে দীর্ঘদিন ছিলেন এবং ইরানি যে রেজিমটা রয়েছে, যারা শাসক রয়েছে, সেটা নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক আছে, নানান ধরনের কথা আছে, কিন্তু এই যে যুদ্ধ চলছে বা থেমে থেমে হামলা পাল্টা হামলা চলছে, চুক্তি হচ্ছে না, ইরানি সাধারণ জনগণদের আসলে ভাবনা কি? তারা কি এটাকে মানে প্রশাসনের উপর চাপ দেওয়া বা রেজিমের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে, এই ধরনের কোনো মনোভাব আছে কিনা, বা কি মনে হয়? শুরুতে একটা ব্যাপার বললেন, সেটা হলো গিয়ে ইরানিয়ান গভর্নমেন্টটাকে রেজিম হিসেবে বলাটা উচিত না। আচ্ছা, কারণ এটা টু বি অনেস্ট এটা হলো গিয়ে একটা ওয়েস্টার্ন ওয়ার্ড, যেটা মানে ইরানের গভর্নমেন্টটাকে ইলিজিটিমাইজ করার জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হয়। বাট ইরান যে গভর্নমেন্টটা সেটা লেজিটিমেট, কারণ ইরানের যে প্রেসিডেন্ট সিলেক্ট হয় সেটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট থেকে আসে। সো ইরানের যেই জনগণের ব্যাপার সেটা হলো, কিন্তু ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্ট থাকে, মন্ত্রিসভা থাকে, সব ঠিক আছে, এবং তাদের মজলিস বা পার্লামেন্ট আছে, তারাও নির্বাচিত, বাট সকল ক্ষমতা তো দেখা যায় প্রয়োগ করেন যিনি রাহবার থাকেন। জি জি, সুপ্রিম লিডার সকল ক্ষমতা প্রয়োগ করেন, এটাও ঠিক না। ওনার ব্যাপারটা হলো গিয়ে যে ফাইনাল যে ডিসিশনটা ওটা ওনার মাধ্যমে যেতে হবে। এখন সব জায়গায় যে বাধা দেয় উনি, তার কিন্তু না। এটা একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে ইরানি গভর্নমেন্ট চলে সুপ্রিম লিডার আন্ডারে, বাট দ্যাটস নট দ্য কেস। গভর্নমেন্টটা চলে, ইলেক্টেড যে গভর্নমেন্ট আছে সেটাই চালায় আর কি, বাট সুপ্রিম লিডারের মাধ্যমেই ফাইনাল ডিসিশনটা পাস করতে হয়। কারণ উনি দুইটা দিক দিয়ে, একটা হলো কি স্ট্র্যাটেজিক দিক দিয়েও জিনিসটাকে বিবেচনা করেন, আর দ্বিতীয়টা হলো কি ইসলামিক যে ব্যাপারটা, ইসলামিক শরিয়ার মাধ্যমে এই জিনিসটা চলছে কিনা, গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে কিনা, সেটা সুপারভাইজ করেন। সো এটা হলো গিয়ে সুপ্রিম লিডার ব্যাপার। এখন ইরানের যেই সাধারণ নাগরিকদের ব্যাপার, সেটা হলো গিয়ে যে টু বি কোয়াইট অনেস্ট এখন একটু বিভেদ তৈরি হয়ে গিয়েছে। এখন বলতে কি, মানে যুদ্ধের আগে যে বিভেদটা তৈরি হয়েছিল সেই ব্যাপারটা আগে একটু বলে নেই। একটু সাধারণ জনগণ, জি, সাধারণ জনগণের ভিতরে সেখানে মেইনলি 3টা গ্রুপ তৈরি হয়েছিল। একটা হলো গিয়ে আপনার কি বলে প্রো গভর্নমেন্ট, আর অ্যান্টি গভর্নমেন্টের ভিতরে 2টা গ্রুপ তৈরি হয়েছিল। অ্যান্টি গভর্নমেন্টের 2টা গ্রুপ কীরকম, একটা হলো গিয়ে তারা চায় যে শাহ, যে মোহাম্মদ রেজা শাহের যে ছেলে ছিল উনি ফেরত আসুক। আচ্ছা। এটা হলো গিয়ে কমপ্লিটলি আমেরিকা এবং ইসরায়েলদের দালাল, এরা তাদের পয়সায় কেনা দালাল সোজা সাপটা। আর দ্বিতীয় যেই পার্টটা আছে অ্যান্টি গভর্নমেন্টে, তারা হলো গিয়ে মোর লাইক অ্যান্টি গভর্নমেন্ট থেকে তারা চায় যে ইরানের গভর্নমেন্টে কিছু কিছু সংস্কার ল্যাকিংস আছে, সেইখানে রিফর্ম করা উচিত, তারা সেটা চায়। এর জন্য এই যে প্রোটেস্টটা হয়েছিল সেখানে এই 2 গ্রুপেরই মেইনলি আর কি কন্ট্রিবিউশন ছিল। এখন ইরানি বাট ওভারঅল প্রো গভর্নমেন্টটা কিন্তু এখনও অনেক বেশি। সো এর জন্য গভর্নমেন্টে টিকে আছে, জাতির যদি সাপোর্ট থাকে তাহলে তো গভর্নমেন্ট টিকে থাকবে। সো এর জন্য প্রো গভর্নমেন্ট যেই পিপলটা আছে, নর্মাল পিপল, তারা চায় যে একটা চুক্তির মাধ্যমে এই যুদ্ধটা থেমে যাক, এবং তারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে যে ইরান তো এই যুদ্ধে জিতে গিয়েছে। এখন আরেকটা ব্যাপার হলো গিয়ে এই যে যুদ্ধের আগে যে অ্যান্টি গভর্নমেন্ট পার্টটা ছিল, এই যে যারা কিছু সংস্কার রিফর্ম চেয়েছিল, যারা রাস্তায় নেমেছিল, তারাও এখন সামহাও এই যুদ্ধের পরে একত্রিত হয়ে গেছে প্রো গভর্নমেন্টের লোকজনের সাথে। কারণ তারা দেখছে যে আমাদের দেশকে, কারণ তারা রিফর্ম চেয়েছে, বাট বাইরের দেশ থেকে কেউ হামলা করে তাদের দেশে ক্ষয়ক্ষতি করবে, তাদের দেশের লোকজনকে মারবে, তারা তো সেটা চাবে না। এবং পাশের দেশগুলোর ইনস্ট্যান্স বা উদাহরণ তাদের সামনে তো আছে, ইরাক, তারপর অন্যান্য দেশে, এটা তো তারা দেখতে পারছে। কারণ এত ইরানের রেভলিউশনের পর প্রায় 47 বছর হয়ে গেছে। সো এই টাইমের ভিতরে ইরানের আশেপাশে যে দেশগুলো ছিল, আরব স্প্রিং গেছে 2011 থেকে শুরু করে, এই দেশগুলোতে কত উত্থান পতন, কত কিছু হয়েছে, বাট ইরান এখনও টিকে আছে। কেন? এই ইসলামিক গভর্নমেন্টের জন্য। সো আর টু বি অনেস্ট, থিওলজিক্যালি একটা গভর্নমেন্ট যদি রান হয় তখন কিছু না কিছু সমস্যা থাকবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই গভর্নমেন্টের জন্য ইরানরা এত সেফটি সিকিউরিটির ভিতরে আছে। না হলে সিরিয়ার ব্যাপারে দেখেন, ইরাক খারাপ অবস্থা, তারা লিবিয়া। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইরানি যেই সাধারণ নাগরিক আছে তারা এই গভর্নমেন্টটাকে
মানে সাপোর্ট করে যাচ্ছে। চলুন আরেকটি প্রতিবেদন দেখে আসি। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিবেদনটি এসছে যে সেখানে যে সাম্প্রতিক অস্থিতিশীলতা চলছিল মধ্যপ্রাচ্যে, সেই অস্থিতিশীলতা সামলে আবার কাজে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা, এবং তারা যে রেমিট্যান্স পাঠাচ্ছেন, দেশের চাকা অর্থনীতিকে শক্তিশালী করার জন্য রেমিট্যান্স পাঠাচ্ছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিবেদনটি আমরা চলুন দেখে আসি। প্যারিসের ওভারভিলিয়েতে রঙে সুরে প্রাণ ফিরে পেল বাংলাদেশি প্রবাসীরা। লাল সাদা শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ঢোলের তালে মুখর হয়ে ওঠে বৈশাখী উৎসব। প্যারিসের বুকে তৈরি হয় এক টুকরো বাংলাদেশ। বর্ণাঢ্য বৈশাখী মেলায় মঙ্গল শোভাযাত্রার রঙে ফুটে ওঠে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। বাংলাদেশের যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এটা বিদেশের মাটিতে আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে তুলে ধরা, তাদের সাথে বাংলাদেশের সংস্কৃতিকে পরিচয় করে দেওয়া। গান, নৃত্য ও শ্রুতি নাটকের আবেগে প্রবাসের মাটিতেও ফিরে আসে বাংলার প্রাণ। আর শেষ মুহূর্তে রাহুল আনন্দের প্রাণবন্ত পরিবেশনায় যেন একসঙ্গে গেয়ে ওঠে পুরো প্রবাসী বাংলা। নিজ সংস্কৃতিকে এমন উপলক্ষের মাধ্যমে হৃদয়ে ধারণ করে এখানকার প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা আবার আলোচনায় চলে যাচ্ছি। আমি MA জিলানী আপনার কাছে জানতে চাইবো, আমরা যুদ্ধের বর্তমান গতি প্রকৃতি তো আমরা বোঝার চেষ্টা করছি বা আলোচনায় আসছে। এখন আপনার কাছে জানতে চাইবো যে বিশ্বের তো কিছু পরাশক্তি রয়েছেন, যে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত রয়েছেন, আর বাকি চীন, রাশিয়া তারাও তো একটা পার্টি, এবং আমরা জানি যে ইরানের সাথে তাদের খুবই সুসংহত সম্পর্ক বা শক্তিশালী সম্পর্ক বিরাজমান। কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে আমরা তেমন বাহ্যিকভাবে সেরকম দেখছেন তারা কোনো ভূমিকা রাখছেন, অথবা এই যুদ্ধকে ডিমোরালাইজ বা ডিমোশন করার জন্য তারা কার্যকর ভূমিকা পালন করছেন। আপনি যেটা বললেন সেটা আসলে ঠিক। বিষয়টা আসলে যদি এইভাবে ভাবেন, আপনি যখন পাওয়ারফুল ম্যান, তখন যদি আপনি কাউকে ব্যাকিং করেন, আপনি কি সেটা প্রকাশ্য করবেন? কারণ আপনি যখন প্রকাশ্যে তাকে ব্যাক করবেন, তখন তো আপনারও রিস্ক থাকবে। জি, বিষয়টা ওইখানেই আসলে আপনি এই জিনিসটা বোঝার জন্য সবচেয়ে ভালো আমি যেটা বলবো, আপনি ট্রাম্পের লাস্ট সফরটা দেখেন। চীন যে সফর করলো ট্রাম্প তো আসলে মিডিয়া ট্রাম্পকে বলে পাগলাটে বা খ্যাপাটে। সে তার দেশের জন্য বা তার নিজের জন্য কি করছে না, যা খুশি তাই করতেছে। বাট সে এর আগে আপনারা দেখছেন যে কয়েক মাস আগে আরেক দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছেন। হাউ কাওয়ার্ড দ্য বয় লাইক ট্রাম্প, মানে আজীব। এখন আপনি যদি মানে প্রবল পরাক্রমশালী শক্তিশালী হন, তাহলে কি আপনি আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারেন? ট্রাম্প তো সেটাই করতেছে। এই জন্য বললাম যে লাস্ট সফরটা দেখবেন চীনের সঙ্গে, চীন যে ভিজিট করলো, তার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত যে কয়টা দেশে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, ইনক্লুডিং জাপান, ইনক্লুডিং ইউকে, সেই বৈঠকগুলোর যদি আপনারা একটু সূক্ষ্মভাবে দেখেন, তাহলে দেখবেন যে ট্রাম্প প্রত্যেকটা বৈঠকেই অন্য দেশের সরকার প্রধানকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে গায়ে হাত দিয়ে বা মানে অপমান করেছেন, তাই না? কিন্তু চীন সফরে সেদিকে কী করেছেন? চীন সফরে কি আপনি দেখলে ট্রাম্পের মতো অবিডিয়েন্ট, পোলাইট এবং রেগুলার স্টুডেন্ট আর একটাও নাই। আচ্ছা, চীন সফরে কিন্তু সে তার সেই মানে নিয়মিত যে উপহাস করা, মানুষকে খোঁচা মারা, ব্যঙ্গ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলোর কিন্তু লেশমাত্রা চীন সফরে ছিল না। কারণ চীন সফরের আগেই চীনের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল যে চীনের অভ্যন্তরীণ ইস্যুতে সে কোনো কথা বলতে পারবে না, মানবাধিকার ইস্যুতে কোনো কথা বলতে পারবে না, ইভেন তাইওয়ান ইস্যুতে কোনো কথা বলতে পারবে না। এবং ট্রাম্প কিন্তু এগুলো মেনেই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন, চীন সফর করেছেন, চীনে এসেছেন। এবং ওই চীন সফরে এসে মানে কি বলে, আমি যদি শুরুটাই বলি, ট্রাম্প প্রথম যে শি জিনপিংয়ের সঙ্গে এসে হ্যান্ডশেক করলো, সে হ্যান্ডশেকই তো অনেক কিছু বলে দেয় যে সে আসলে বদ্ধ হয়ে গেছে, কিন্তু আগে খ্যাপাটা ছিল। কিন্তু ঘটনাটা কি আসলে, মানে কি বলে, সে চিপায় পড়ে আসলে চীনে গিয়ে বদ্ধ হয়েছে। কারণটা হলো যে আপনি যে প্রশ্নটা করলেন যে এই ভূ রাজনীতিতে শক্তিশালী যে দেশগুলো,
আসলে আমেরিকা তো একমাত্র শক্তিশালী দেশ না, আরও শক্তিশালী দেশ আছে, কেউ কম বেশি। এখন আমরা যতটুকু বুঝি ভূরাজনীতিতে রাশিয়া, চীন, জাপান, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইউএসএ, ফ্রান্স, এরা সবাই শক্তিশালী দেশ। এদের সবাই এই শক্তিশালী কেন? এদের সবাই পরমাণু ক্ষমতা আছে। বিষয়টা আসলে ওইখানে। এবং এই যে এখন যে ইরানের যুদ্ধ চলছে, এটা তো শুধু ইরানের যুদ্ধ চলছে না। আপনি দেখেন বিশ্বব্যাপী, আপনি ওদিকে দেখেন ইউক্রেন, মিডল ইস্ট, ইরান, এশিয়ার বিভিন্ন অংশে, ইউরোপের বিভিন্ন অংশে কিন্তু যুদ্ধ চলছে, এবং এই সবগুলোর সঙ্গে কিন্তু কানেক্টিভিটি আছে। বিষয়টা কিন্তু এমন না যে একটা সবগুলো মানে খাপছাড়া, বিষয়টা তা না। মানে আপাত দৃষ্টিতে খাপছাড়া মনে কিন্তু হলো, আসলে কিন্তু খাপছাড়া না। ইউক্রেন ইস্যুতে যে যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধেরই বর্ধিত অংশ হচ্ছে এখনকার এই যে মিডল ইস্ট ক্রাইসিস। আচ্ছা, এখন এটা কি, আমি একটু বোঝার জন্য আপনাকে বলছি যে এটা কি এরকম যে শক্তিশালী দেশগুলো আসলে দুর্বল দেশগুলোকে বেছে নেয় তাদের শক্তির মহড়া দেওয়ার জন্য? শক্তি এটা বিশ্বের ইতিহাসের একটা বিষয়, এবং ইতিহাস সবসময় এমনই নিষ্ঠুর, নির্মম, কিন্তু এটাই ইতিহাস যে শক্তি তার যে শক্তিশালী সে তার শক্তিটাকে দুর্বলের উপর চাপিয়ে নিজেকে আসলে তার শক্তিমত্তা প্রমাণ করতে চায় এবং সেটা দেখাতে চায়, এবং এখন সেটাই চলছে। এবং আপনি যেটা বললেন যে গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের যুদ্ধ হয়েছে, এটা কিন্তু সর্বশেষ লেটেস্ট যুদ্ধের শুরুটা। কিন্তু এই যুদ্ধ কি এখনই শুরু হয়েছে? বিষয়টা তো তা না, যুদ্ধ শুরু হচ্ছে আরও আগে। ইরানের যে মূল সেনাপতি ছিল, ওই যে নামটা হলো কাসেমি, সোলাইমান, ওকে তো ইসরায়েল আরো আগে মেরেছে, তাই না? আচ্ছা, তারপরে গত বছর জুনে, এখন আমরা 2026-এর জুন চলতেছে, 2025-এর জুনে কিন্তু ইসরায়েল ইরানের আর যে ইউরেনিয়াম সমৃদ্ধ যে অঞ্চল আছে সেই অঞ্চলে হামলা করেছে, এবং ওদের যে মূল ঘাঁটি সেটাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। তার মানে এই যুদ্ধটা তো আরো আগে থেকে চলতেছে। আর গত 28 ফেব্রুয়ারি থেকে এই বছরের যুদ্ধটা আসলে এখনকার প্রেক্ষাপটে আমার কাছে যতটুকু মনে হয় যে এই যুদ্ধের প্রেক্ষাপটে ইরান যে এখনো টিকে আছে, তার একক শক্তিশালী শক্তিমত্তা, তার দক্ষতা, কৌশল, পাশাপাশি এইখানে বিশ্বের অন্য পরাশক্তিদের 100% সমর্থন আছে। এখানে রাশিয়া, চীন, আপনি স্ট্রাইক যদি তাকান, এখনকার এই কি বলে ভূরাজনীতিতে বিশ্ব দুই ভাগে বিভক্ত, একদিকে ইউএসএ, একদিকে রাশিয়া, চীন, এবং এই আমব্রেলার নিচে কিন্তু বাকিরা একত্রিত হচ্ছে। ইউএসএর আমব্রেলার নিচে আছে ইউকে, ইসরায়েল এবং আদার্স কান্ট্রিগুলো, যারা ইউক্রেনের সময়, ইউক্রেন যুদ্ধে একচেটিয়া একসঙ্গেই ছিল, এবং ইরান যুদ্ধের শুরুটাতেও একচেটিয়া ছিল। কিন্তু যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা মানে হুমকি দিয়েছে, তখন কিন্তু ইউরোপের এই মিত্র দেশগুলো অনেকেই আবার সেখান থেকে সরে আসছে, ব্যাকফুটে আসছে। এবং চীন এবং রাশিয়া এরা তো প্রবল প্রভাবশালী রাষ্ট্র, এবং তারা কিন্তু কি বলে প্রকাশ্যে এখনো ওইভাবে ডিক্লেয়ার করে কিছু বলেনি, কিন্তু তাদের যে মানে চালচলন, ভাষা, হ্যাঁ, তারা অবশ্যই পেছনে ইরানকে শক্তি যোগাচ্ছে। আপনার কাছে আবার সাজিদ, আপনার কাছে একটু জানতে চাই, যে জিনিসটা নিয়ে মূল দ্বন্দ্ব, অর্থাৎ পারমাণবিক রিঅ্যাক্টর যেটা কথা বলা হচ্ছে যে ইরানের কাছে আছে, সেটাকে আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা দাবি করছে যে তারা পরমাণু বোমা বানাতে সেটা কাজে লাগাবে। আপনার কাছে আমি একটু জানতে চাই, ইরানের জনগণ আসলে কি, আপনি তো ওখানে থাকছেন, পড়াশোনা করছেন, অনেক স্কলার, টিচার তাদের সাথে মিশছেন, তাদের আসলে চাওয়াটা কি, বা তারা কি বিশ্বাস করে যে এরকম ইরানের হাতে রিঅ্যাক্টর আছে, অথবা তারাও কি চায় যে এটা আসলে পরমাণুর দিকেই যাওয়া দরকার? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানেও দুইটা বিষয় আছে। একটা হলো গিয়ে যে ইরানি সাধারণ নাগরিক একদিক থেকে চায় যে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করুক ইরান, কেন? ডেটারেন্স হিসেবে। আচ্ছা, যেমন নর্থ কোরিয়ার নিউক্লিয়ার ওয়েপন আছে, নর্থ কোরিয়াকে আমেরিকা যত যাই বলুক
হামলা কিন্তু কোনোদিন করতে পারেনি নর্থ কোরিয়াকে। আচ্ছা, নর্থ কোরিয়া সাউথ কোরিয়া বিভক্ত হওয়ার পরে এরপরে কিন্তু কোনোদিন নর্থ কোরিয়ার উপর হামলা করতে পারেনি আমেরিকা, যত কথাই বলুক না কেন। কেন? নিউক্লিয়ার পাওয়ার আছে তাদের। সো ওই সেন্স থেকে কিছু নাগরিক চায় যে ইরান এই নিউক্লিয়ার পাওয়ারটা অ্যাকোয়ার করুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা মানে এই জিনিসটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করে, তারা ওই যে সুপ্রিম লিডারের ফাতোয়ার থেকে এই জিনিসটাকে দেখে যে সুপ্রিম লিডারের ফাতোয়াটা কি, আমরা নিউক্লিয়ার ওয়েপন অ্যাকোয়ার করবো না। কেন? কারণ এই জিনিসটা যেই লেভেলে ডিস্ট্রাকশনে নিয়ে যায়, এটা মানে হিউম্যানিটির কোনো ছাপ থাকে না তখন আর। অর্থাৎ ইসলাম এটা সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, এবং যারা ওই দিক থেকে দেখে তারা বলে যে কেন, আমাদের তো অন্য টাইপের পাওয়ার আছে, আমাদের ব্যালিস্টিক মিসাইল আছে, আমাদের ড্রোন আছে, আমাদের নেভি আর্মি সবই আছে, আমরা রিজনে স্টেবিলিটি তৈরি করতে পারলেই যথেষ্ট, নিউক্লিয়ার পাওয়ার লাগবে কেন? আচ্ছা, এই দৃষ্টিকোণ থেকে দুইটা কি বলে অপিনিয়ন তৈরি হয় আর কি। বাট মানে যুদ্ধ যখনই শুরু হয়েছিল তখনই অনেক লোকজন চাচ্ছিল, এবং ইরান টেলিভিশনে ওইগুলো ব্রডকাস্ট করেছিল, অনেকেই বলছিল যে ইরান নিউক্লিয়ার পাওয়ারটা অ্যাকোয়ার করা উচিত, এই আর কি। আচ্ছা, আমরা যদি শেষ দিকে চলে এসেছি, এখন একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি। যে এখন আপনি সহ আর যারা পড়াশোনা করে বাংলাদেশি স্টুডেন্ট, তারা কি কেউ ফিরেছেন আপনার জানার মতে, অথবা ফেরার কোনো সময়সীমা, যেমন আপনি নিজেও তো ফিরতে চান, এরকম আলাপ আলোচনা আছে কিনা? জি, স্টুডেন্টরা অবভিয়াসলি ফেরার চেষ্টা করছে, কারণ অনেক লম্বা টাইম হয়ে গেছে। আমরা তো ইভ্যাকুয়েট করে এসেছিলাম কত, মার্চের 21 তারিখ, এখন আজকে জুনের 3 তারিখ, সো অনেক লম্বা একটা টাইম হয়ে গিয়েছে। সো এই টাইমের ভিতরে তো আমাদের, কারণ ইউনিভার্সিটি খুলে গিয়েছিল মাঝখানে, এপ্রিলের দিকেই ইউনিভার্সিটি কন্টিনিউ করছিল, সো এতদিন একটা গ্যাপ হয়ে গেছে। এখন যত তাড়াতাড়ি আমরা যেতে পারবো তত তাড়াতাড়ি আর কি কন্টিনিউ করতে পারবো, আর গ্যাপটা ফুলফিল করা যাবে। সো অনেকেই চেষ্টা করছে যাওয়ার, বাট সমস্যা হলো গিয়ে যে ফ্লাইটস তো রেজিউম হয়নি এখনও, কারণ এই যুদ্ধ চলার জন্য ইরান এবং আরব আমিরাতের সম্পর্ক একটু খারাপ হয়ে গেছে, এর জন্য আপাতত ফ্লাইটসগুলো চলছে না, কানেক্টিং ফ্লাইট নেই, এবং কানেক্টিং ফ্লাইট নেই মানে ওই দেশের ভিসা ছাড়া আপনি যেতে পারছেন না সহজে। তো এই জিনিসগুলো অ্যাকোয়ার করতে করতে অনেক টাইম লেগে যাচ্ছে, ইভেন আমিও এটার একটা ভিকটিম আনফর্চুনেটলি। আমিও অ্যাপ্লাই করেছি, অনেক দিন ধরে ওয়েট করছি, এখন ইনশাল্লাহ ভিসা আসলে যাওয়ার প্ল্যান করবো। জিলানি, আরও অনেক প্রশ্ন ছিল আসলে বাংলাদেশে কী করা উচিত, এই পরিস্থিতিতে কূটনৈতিকভাবে কীভাবে অগ্রসর হচ্ছে, সে প্রশ্নগুলো ছিল। তার আগে একটু বলতে চাই, মধ্যপ্রাচ্যে ইরানের সমস্যা তো শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটার একটা প্রভাব পড়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্য আমাদের ট্র্যাডিশনাল বাজার, সেখানে অনেক প্রবাসী রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তো আমাদের প্রবাসীদের স্বার্থে বা তাদেরকে যাতে নিরাপদ রাখা যায়, তারা যাতে তাদের কাজকর্ম সঠিকভাবে করতে পারেন, সেই দিকে আমাদের আসলে কী ধরনের নজর দেওয়া দরকার বাংলাদেশের পক্ষ থেকে? এইখানে আসলে সত্যিকার অর্থে যে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ আসলে খুবই ছোট্ট একটা দেশ, এবং আমাদের শক্তি, অর্থবিত্ত সবই আমরা খুবই কম, মিনিমাম। এখন আমাদের যে প্রবাসী, এই প্রবাসীরা তো, প্রবাসীদের ম্যাক্সিমাম অংশই মিডল ইস্টের ওয়ার্কার, এবং আপনি জানেন এখন পর্যন্ত আমাদের এই যুদ্ধের কারণে আমাদের মিডল ইস্টের একাধিক ওয়ার্কার নিহত হয়েছেন, প্রচুর আহত হয়েছেন, যারা কাতার, ইউএই, ওমান, লেবাননে কর্মরত, তারা কিন্তু জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন। এখন বিষয়টা এরকম যে এটা যদি আমাদের নিজেদের ভূখণ্ডে হতো, তাহলে আমরা এক ধরনের প্রিকশন শেল্টার বা যাই হোক আমরা ব্যবস্থা নিতে পারতাম, বা আমাদের সরকার নিতে পারত। কিন্তু বিষয়টা আরেকটা দেশের কান্ট্রিতে, আর এই বিষয়টা এরকম, যুদ্ধটা এরকম যে এই যুদ্ধের কিন্তু আরেকটা বিষয় আছে, যেমন ইউক্রেন বা গাজা বা অন্যান্য প্রান্তে যে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু স্থলে যুদ্ধ হচ্ছে বা ওপেন ফাইট হচ্ছে। এইখানকার যুদ্ধটা কিন্তু অন্যরকম, এখানে কিন্তু যুদ্ধটা হচ্ছে ড্রোন দিয়ে, মুখোমুখি সংঘর্ষ, ড্রোন দিয়ে হচ্ছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। তো এখন কোথায় কে কখন কোথায় কি ক্ষেপণাস্ত্র ফেলবে, এটা তো আসলে কারো জানার কথা না। আর জানলেও যে সময়টা হাতে আছে, সেই সময় তো সে আসলে কতটুকু কি প্রিকশন নেবে, সেটাও তো দেখার বিষয় আছে। সে আসলে ওইখানে আমাদের সত্যিকার অর্থে, একদম সত্যিকার অর্থে আমাদের নিজেদের আসলে তেমন কিছুই করার নাই। যেটা করার আছে সেটা হচ্ছে যে আমাদের প্রবাসীদেরকে সম্ভব হলে দেশে ফিরিয়ে আনা,
অথবা ওই দেশের সরকারের সঙ্গে কথা বলে কোনো একটা ব্যবস্থা করা, যেটা এই যুদ্ধের শুরুতেই আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে উদ্যোগ নিয়ে করা হয়েছে। না, কিন্তু ফিরিয়ে আনাটা কি বাস্তবসম্মত হবে? কারণ এত বিশাল সংখ্যক প্রবাসীদের ফিরিয়ে আনা, আপনি যদি বেঁচে থাকেন, 5,000, 2,000, 3,000 লাখ লাখ, আপনি যদি বেঁচে থাকেন, আজকে পোলাও খেতে না পারলেও 10 বছর পরে খেতে পারবেন, আশা করা তো যায়। তো বটে। কিন্তু যদি আপনার জীবনই না থাকে, আর আপনার পোলাও কেন, আপনাকে যাই দেয় তার তো কোনো ভ্যালুজ নাই। বিষয়টা আপনাকে জীবন নিশ্চিত করতে হবে। জীবন নিয়ে তো আসলে মানে সেই সক্ষমতা কি আমাদের আছে এত বিশাল সংখ্যক? আমার কাছে যেটা মনে হয় অবশ্যই আছে, না থাকার কিছু নাই। কারণ বিষয়টা তো এমন না যে বাংলাদেশ শুরু থেকেই ওখানে কাজ করে এনে টাকা কামাইছে, তা তো না। আস্তে আস্তে এভিনিউগুলো খুলছে, বাংলাদেশ দেখছে যে হ্যাঁ ওখানে গেলে আমি একটু ভালো থাকতে পারবো, ওখানে গেছি। এখন না আমি যখন দেখতেছি যে না ওখানে আমার ভালো থাকার উপায় নেই, আমি ব্যাক করব, আমি আমার নেক্সট ডেস্টিনেশন আবার স্কোর করব। জি, ধন্যবাদ এবিকে জিলানী এবং সাজিদুল ইসলাম চমৎকার আলোচনার জন্য। দুজনে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন ইরানের সাম্প্রতিক সংকট। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত শুনেছেন আমাদের ইরানের যে ধরনের সংকট চলছে, এই সংকটের প্রভাব মধ্যপ্রাচ্যে কীভাবে পড়ছে, ইরানে কীভাবে পড়ছে, আমাদের প্রবাসীরা কীভাবে এই নেতিবাচক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা তুলে ধরার চেষ্টা করলাম। আমরাও আশা করি যে ইরান যুদ্ধ থেমে যাবে এবং পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমাদের প্রবাসীরাও নিরাপদে সেখানে কাজ করতে পারবেন। তবে আমরা অনুষ্ঠানটি শেষ করছি একটি প্রতিবেদন দিয়ে, সেটি হচ্ছে যে ফ্রান্সের প্যারিস থেকে প্রতিবেদনটি এসছে। এই প্রতিবেদনটি করা হয়েছে, সেখানে আমাদের প্রবাসীরা রয়েছেন, তারা একটি বৈশাখী মেলা উদযাপন করেছেন, ঈদের পরপরই ঈদ উল আজহার পর বৈশাখী উদযাপন করেছেন। সেই বিষয়ে চলুন প্রতিবেদনটি দেখার মধ্যে আমরা অনুষ্ঠানটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে প্রায় 1 মিলিয়ন বাংলাদেশি বাস করেন। চাকুরি থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি ও বড় বড় ব্যবসার সাথে তারা যুক্ত। আমিরাতের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছেন এসব প্রবাসীরা। সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশ সামলে পুনরায় এগিয়ে যাচ্ছে আমিরাত। শান্তিপূর্ণ ও বিশ্ব স্বীকৃত নিরাপদ এই দেশ অনাকাঙ্ক্ষিত এক যুদ্ধ পরিস্থিতির সময় পার করছে। সঠিক নেতৃত্ব, দায়িত্বশীল ভূমিকার কারণে কৌশলগত বিজয় অর্জন করেছে বলে দাবি আমিরাতের। বাংলাদেশি প্রবাসীরাও সকল পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি কমিউনিটি থেকে প্রাউড অফ ইউজ নামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ পরিস্থিতিতেও সংযুক্ত আরব আমিরাতের এ রাজনৈতিক কৌশল সেখানে থাকা বাংলাদেশি সহ সকল প্রবাসীর জীবনের নিরাপত্তায় অবদান রেখেছে, এমনটাই ধারণা প্রবাসীদের।